মধ্যরাতে নদীর বুকে ভেসে চলেছে একটা মাছ ধরার ডিঙি নৌকা। চাঁদের হালকা আলোয় চারপাশের পরিবেশ আরও থমথমে হয়ে উঠেছে। কুয়াশার হালকা চাদরে ঘিরে ধরেছে চারপাশ। নদীর পাশের জঙ্গল থেকে বারে বারে ভেসে আসছে নাম না জানা সব বন্য প্রাণীর অদ্ভুত আওয়াজ। যেন নদীর বুকে ভেসে বেড়ানো সেই জেলেকে তারা সাবধান করে দিতে চাইছে অজানা কোনো এক ভয়ানক বিভীষিকার থেকে। ঠিক তখনই নদীর জলে কিছু ঘাই মারার শব্দ কানে এলো লোকটার। সে উৎসাহিত হয়ে উঠল বড় কোনো মাছ পাওয়ার আশায়। চাঁদের আলোয় সে দেখল জলের মধ্যে সেই ঘাই মারার শব্দ ক্রমেই তার নৌকার দিকে এগিয়ে আসছে। সে হাতের বিড়িটা জলে ফেলে দিয়ে মাছ ধরার জালটা তুলে নিল। তারপর জলের সেই দিকে ছুঁড়ে দিল যেই দিক থেকে এতক্ষণ আওয়াজ আসছিল। তারপর জাল ধরে নৌকার ওপর তুলতে সে প্রায় হিমশিম খেল। খুব বড় কিছু উঠেছে জালে। কোনো ক্রমে নৌকার ওপর তোলার পর কিন্তু অবাক হয়ে গেল সেই জেলে। জালে বড় মাছ তো দূর, কিছুই নেই। কিন্তু জাল খুঁজতে গিয়ে সে খেয়ালও করল না কখন যেন তার নৌকার পিছনেই উঠে বসেছে এক ভয়াল দর্শন অবয়ব। মাথার চুল হাওয়ায় ভাসছে তার, চোখের মনি নেই, সম্পূর্ণ ধবধবে সাদা চোখ, বড় বড় ধারালো দাঁতের শাড়ি, কষ বেয়ে গড়িয়ে পড়ছে শোণিত ধারা, যেন সদ্যই সে রক্ত পান করেছে। জেলের ষষ্ঠেন্দ্রিয় জানান দিল কিছু একটা অমঙ্গল ঠিক তার পেছনেই ওত পেতে বসে আছে। মাথা ঘুরিয়ে পেছন দেখতেই কিছু দেখতে পেল না সে। আর ঠিক তখনই তার পেছন থেকে একটা পৈশাচিক হাত এগিয়ে এলো তার গলা লক্ষ্য করে। আকাশে বাতাসে অনুরণিত হতে লাগলো এক ভয়ানক পৈশাচিক হাসি। আর তার সাথেই কানে এলো জেলের এক অস্ফুট আর্তনাদ। পৈশাচিক হাতের চাপ ক্রমেই বাড়তে লাগলো তার গলার ওপর। আর একটা সময় সেই ধারালো নখের চাপে গলাটা শরীর থেকে আলাদা হয়ে পড়ে গেল নদীর জলে। আর নৌকাটা মিশে গেল আবছা কুয়াশার চাদরের আড়ালে। কর্তা, ও কর্তা, রাইত তো গভীর হইয়া গেছে গা। এখন কি অজয় নদীর জলে ঠাকুনটা ঠিক হইব? রাইত বললে কি হয় সেটা কি আপনি জানেন না কর্তা? ছোট্ট ডিঙি নৌকার ছাউনিতে বসে সাগিরা গ্রামের পঞ্চায়েত প্রধান গোবিন্দ মল্লিক এতক্ষণ গড়গড়ায় মুখ লাগিয়ে ভুর ভুর করে তামাক খেয়ে চলেছিল। এক রাশ সাদা ধোঁয়া বাতাসে গিয়ে মিশছে। নেশাধরা গলায় গোবিন্দ বলে উঠল, গ্রামের মাটিতে এমন অনেক গল্প শুই না আসতেছি, কখনো তো দেখি নাই। ছোট থেকে বড় হয়েছে রে বিনয়। আমার বাপটা তো এই নদীতেই মাছ ধুইতে গিয়ে মইল। সকলে কয় ওরে জল বিশ্বাস লইয়া গেছে গা, তবে আমি তা বিশ্বাস করিনি। হ্যাঁ, আমিও শুনিছি কর্তা। ওই গ্রামের অনেকেই তারে দেখছে, কিন্তু কেউ কইতে পারে না তারে কেমন দেখতে। কেউ কয় মাছের মতো, আবার কেউ কয় কচ্ছপের মতো, আবার কেউ কেউ তো একটা বুড়া লোকও নদীর ধারে হাইটতে দেখতে পাইছে। সে নাকি তামাক খাইতে চায়, তার তামাকের বড় লোভ কর্তা। আপনি তামাক খাইতেছেন বইলা কইলাম। জলের ভেতরে এসে থাকে, সকলকে টাইনা লইয়া যায় কর্তা। যারে লইয়া যায় তারে আর কেউ খুঁজি পায় না। তবে হ্যাঁ, গ্রামে আজ থেকে অনেক বছর আগে রমেন নামে এক চাষি থাকতো কর্তা। রমেন তামাক খাইতে বড় পছন্দ করত। ওর স্ত্রী ছাড়াও ওই দুইখানা মাইয়াও আসিল। অভাব অনটনের সংসার, নিজের পরিবারকে দুই বেলা ঠিক কইরা ভাতও খাইতে দিতে পারত না। আসলে নিজের জমি ছিল না। ভাগ চাষির কামে মেলা পরিশ্রম, তবে টাকা তেমন নাই। তবে তার ওই একখানা শখ ছিল, তামাক খাওয়ানোর বড় শখ। পেটে খাবার থাক না থাক, সন্ধে হইলেই ধার দেনা কইরা হইলেও তামাক তার চাই চাই। ঘটি বাটি বেইসা যেহন ঠিকাই হোক, সে তামাক খাইতই কর্তা।
এক রাইতে এই লইয়া তার স্ত্রীর লগে তার বড় অশান্তি লাগিল। লাগাটাই স্বাভাবিক, তবে এদিকে পেটে খাবার নাই, ওদিকে আবার তামাক খাইতে বড় স্বাদ। যা কামাই আনিত সবই তামাক কিনিতে চলি যাইত। ওই রাইতে সে সকলের ঘরে ঘরে এক মুঠো চাল পাওনের লিগা ভিক্ষা চাইল, কিন্তু কেউ দেয় নাই কর্তা। সেই রাইতে আর সে বাড়ি ফিরে নাই। পরের দিন সকালে গ্রামের সকলে ওই অজয় নদী জলে তার লাশটা ভাসতে দেখলো কর্তা। সকলে কয় শোকে দুঃখে সে আত্মহত্যা করেছিল কর্তা। তার মরণের কারণ তার পরিবারে তার প্রতি অভিযোগ, গ্রামের কেউ তারে সাহায্য না করা। তারপর থেকে রমেন জেহেন কাউকে তামাক খাইতে দেখে, সে আইসা তামাক চায়। সে যদি তামাক তারে দিয়াও দেয়, তখনও তারে সাইরে দেয় কিনা বলা কঠিন। তারপর থেকে এই নদীতে অভিশাপ লাইগা আছে কর্তা। বিনয়, এমন গল্প আমি বিশ্বাস করি নে রে। পাশাপাশি 5টা গ্রামের মধ্যে আমি সব চাইতে শিক্ষিত। সাগিরা গ্রামের স্কুলে 8 ক্লাস অব্দি পড়ছি, কিন্তু তারপরে এক রাইতে নদীতে মাছ ধরতে গিয়ে বাপ যখন আর ফিরাইলো না, সকলে কইল ওরে জল পিসাস লইয়া গেছে। মাটা এরপর থেকেই পাগল হইয়া গেল। দিন নাই রাত নাই নদীর ধারে আসি আমার বাপের নাম ধইরে ডাকিতে থাকতো। সারাদিন ঘরের এক কোণে হাঁটু মুড়ে বসে থাকতো, কোনো কথাই কইতো না। কইতো যে রমেন সকলের মাইরা ফেলবো, কেউ বাসুম না। এই সবই আর কি। সে কি আর আজকের কথা রে বিনয়? কালে কালে কত কিছুই না দেখলো, এসব কাউরে আর কইতে পারি না রে। হ কর্তা, আপনার কষ্ট আমি বুঝি। এই যে আপনি এই পাশের গ্রামে আপনার পুয়াতি বউটারে বাপের বাড়ি রাইখা বাড়ি ফিরতাছেন, এখন যদি কোনো অঘটন ঘটে তখন কি হইব? গিন্নিমারে আমি কি জবাব দিমু কর্তা? আপনার শ্বশুর বাড়ি কতবার কইল আজকে রাইটটুকু থাকুনের লিগা, কিন্তু আপনি শুনলে তো? আমারে কিন্তু গিন্নিমা বারবার কইয়া দিয়াছেন যে বিনয়, তোর কর্তা বাবুরে একটু চোখে চোখে রাখস। রাইত বেড়ে তো নদীর জলে কখন কি বিপদ আছে কখন যায় না। ওইসব নিয়ে তুই ভাবিস না রে বিনয়, কপালে যা আছে তাই হবে। পিতাতার লিখন কেউ কি বদলাইতে পারে? কেউ পারে না। যদি পাইতো তাইলে আমার বাপটা বাইসা থাকতো। যদি ভাইকে মরণ লিখা থাকে তাহলে কিছু করার নাই রে বিনয়। রাতের আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। মাঝে মাঝেই একরাশ শীতল জোলো বাতাস নৌকায় থাকা দুজন ব্যক্তির শরীর ছুঁয়ে যাচ্ছে। দুই হাতে কাঠের বৈঠা বইতে বইতে বিনয়েরও বোধ হয় তামাক সেবন করার বড্ড স্বাদ জেগেছে। এমন এক মনোরম পরিবেশ, রাতের কালো আকাশ, এমন এক মন মাতাল করা পরিবেশ, সত্যি প্রাণের নেশা ধরায়। গড়গড়ার নল থেকে মুখ সরিয়ে গ্রাম প্রধান গোবিন্দ মল্লিক এইবার জেলের দিকে চাইল। জলে ঢেউ উঠেছে। ছোট ছোট ঢেউয়ের দোলায় ছোট্ট ডিঙি নৌকাটা অজয় নদীর বুক চিরে ভেসে চলেছে। বেশ ক্লান্ত লাগছে তার। ছাউনির মধ্যে রাখা খড়ের বিছানার ওপর গা এলিয়ে দিল গোবিন্দ। একবার পেছন ঘুরে তাকালো বিনয়। তারপর নৌকার পাটাতনের ভেতরে হাত ঢুকিয়ে এক প্যাকেট বিড়ি আর একটা দেশি মদের বোতল বার করে নিল। কাঠের বৈঠাটা পাশে রেখে দেশি মদের বোতলের ছিপি খুলে এক ঢোক মদ তার গলায় ঢালল। তারপর নিজের মনেই বলে উঠল, বাটিখানা থেকে আজকের মদটা খাসা দিছে। এক চুমুকে যেন নেশা ধরে জায়গা। কিন্তু এখনো তো গ্রাম ফিরতে অনেকটা পথ বাকি। এদিকে আকাশে কালো মেঘ করছে, বৃষ্টি হবে বলে মনে হইতাছে। কর্তা তো ঘুমাই গেছে। যাকে যাক, বাকি পথটুকুটি ভালোভাবে পাইট করতে পাইলেই হয়। রাইতে এখানে কি মানুষে আছে? আবারও এক ঢোক মদ গলায় ঢেলে নিল সে। তবে নদীর কালো জলের ভেতর যদি সে একবার চেয়ে দেখতে পেত ঢেউয়ের তালে তালে কে যেন ডুব সাঁতার দিয়ে এগিয়ে আসছে সেই দিকেই।
তার সারা শরীর মাছের আঁশে ঢাকা। তার আগমনের সাথে সাথেই যেন প্রকৃতির রদ বদল ঘটছে। বাতাসে ছড়িয়ে যাচ্ছে তীব্র আঁশটে গন্ধ। মনে হচ্ছে যেন নদীর মাঝে শয়ে শয়ে মরা মাছ ঢেউয়ের তালে তালে জলে ভেসে চলেছে। তবে বিনয়ের সেদিকে কোনো হুঁশ নেই। ধীরে ধীরে নদীর জল বাড়ছে, থেকে থেকে নৌকার ভেতরে আঁচড়ে পড়ছে ঢেউ। তবে বিনয় দক্ষ মাঝি। তার বাপ ঠাকুর দ্বারাও সেই আমলে নদী পারাপারের কাজ করত। এখন অবশ্য সময় বদলেছে। গ্রামের অনেকেই জীবিকার সন্ধানে কলকাতায় পাড়ি দিয়েছে। যারা রয়ে গিয়েছে তাদের মূল জীবিকা হয় কৃষিকাজ নয় মাছ ধরা। তবে নদীর ধারে আজও কয়েকটা নৌকা দেখতে পাওয়া যায় বটে, তবে সেগুলো মাছ ধরার নৌকা, এবং তারাই সন্ধে নামলে এই নৌকা নিয়ে নদী পারাপারের কাজ করে থাকে, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। সাগিরা গ্রাম প্রধানের পাশের গ্রামেই একটি ধনী কৃষক পরিবারের মেয়ের সাথে বিয়ে হয়েছে। বেশ গুণবতী মেয়ে, গোবিন্দর স্ত্রী শ্যামা। গায়ের রংটা একটু চাপা, তবে বেশ বুদ্ধিমতী আর কাজে কর্মেও বেশ পটু। বিনয় মনে মনে পুরনো দিনগুলোর কথা ভাবছিল। সে জানে এই ঝড়ের মুখোমুখি হলে কিভাবে নৌকা চালাতে হয়। এই সময় নৌকার দাঁড় টানতে নেই, তাকে জলের স্রোতের সাথেই ভাসতে দিতে হয়। কারণ নৌকার গতিপথ নিয়ন্ত্রণ করতে গেলে বিপদ অনিবার্য। তবে একদম যে হাল ছেড়ে দিতে হয় এমনটাও নয়। নৌকার ছাউনির ভেতর থেকে গোবিন্দর নাক ডাকার আওয়াজ ভেসে আসছে। বিনয় ভেবে পেল না এই বিপদের মধ্যেও তার ঘুম আসে কি করে। বিনয়ের নেশাটা বেশ জমে উঠেছিল। বিড়িতে লম্বা একটা টান মেরে সে এক দৃষ্টিতে জলের দিকে চেয়ে রইল। আর ঠিক তখনই একটা বিরাট ঢেউয়ের ধাক্কায় গোটা নৌকাটা একবার সজোরে তুলে উঠল। কোনো মতে টাল সামলে আবারও দাঁড় ধরে নৌকা নিয়ন্ত্রণ বজায় রেখে কোনো মতে উল্টে যাওয়ার হাত থেকে নৌকাটাকে বাঁচালো সে। কিন্তু বিধি বাম, জলের ওপর সাদা বুদবুদের মতো ফেনা উঠছে। মনে হচ্ছে গভীর জলে কেউ যেন নাক ডুবিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। একজোড়া কালো চোখের মণি ঠায় দেখে চলেছে তাদের। এদিকে বিনয় কোনো মতে টাল সামলে নৌকাটাকে সঠিক গতিপথে আনতেই হঠাৎ তার জলের দিকে চোখ গেল। সে দেখতে পেল জলের ওপর ভেসে থাকা এক রাশ সাদা বুদবুদের মধ্যে থেকে একটা অদ্ভুত দর্শন প্রাণী জলের ওপর ভেসে উঠল। বিনয় দেখতে পেল প্রাণীটার মানুষের মতো দেখতে হলেও তার সারা শরীর মাছের মতো রূপলি আঁশে ঢাকা। তার মুখে দুটো সাদা চোখের মণি ছাড়া নাকের কোনো অস্তিত্ব নেই। বিরাট হা হয়ে থাকা মুখটিতে সারি সারি তীক্ষ্ণ দাঁত। তার শরীরের কোমর অবধি অংশ জলের ভেতরে থাকলেও বাকি অংশটা জলের ওপর ভাসছে। বিনয় কিছু ভাববার কিংবা করার আগে দুটি আঁশযুক্ত হাত হঠাৎ জোরে তার গলা চেপে ধরল। বিনয়ের দুটো চোখ যেন ভয়ে আতঙ্কে শ্বাসরুদ্ধ হয়ে বাইরে ঠেলে বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে এক হ্যাঁচকা টানে তাকে নৌকোর ওপর থেকে জলে টেনে নিয়ে মারল প্রাণীটা। টাল সামলাতে না পেরে সে হুড়মুড়িয়ে জলের ভেতরে পড়ল। একটা ছপাং করে শব্দ হলো, আর তারপর প্রাণীটা তার হাতের তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে হাসপাতালের দক্ষ সার্জেন্টের মতোই তার পেট থেকে বুক অবধি চিরে ফেলল। তারপর চামড়াটা টেনে ধরে শরীরের ভেতরে লাল থকথকে জমাট বাঁধা রক্ত একবার সারি সারি দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে থাকা লাল টকটকে জিভটা দিয়ে চেটে নিল। তারপর আকাশের দিকে মুখ করে হিংস্র একটা গর্জন তুলে তার শরীর থেকে খাবলা খাবলা করে মাংস টেনে ছিঁড়ে খেতে লাগলো। সাদা কঙ্কালসার শরীরটা জলের দিকে ছুঁড়ে ফেলতেই সেটি নদীর স্রোতের সাথে ভাসতে ভাসতে দূরে কোথাও মিলিয়ে গেল। হয়তো কাল ঝড় বৃষ্টি থামলে, নদী শান্ত হলে এই লাশটি কোনো এক ঘাটে গিয়ে ঠেকবে। তবে তখন তার পরিচয় জানা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এক লাফে সেই অদ্ভুত দর্শন প্রাণীটি ডিঙি নৌকাটাতে উঠে বসল। পাশে পড়ে থাকা বৈঠা, যাকে সহজ বাংলায় দাঁড় বলে, সেই দাঁড় হাতে নিয়ে একবার পেছন ঘুরে ছাউনির ভেতরে অঘরে ঘুমিয়ে থাকা গোবিন্দর দিকে এক ঝলক চেয়ে নিঃশব্দে একটা কুৎসিত হাসি হেসে নিল প্রাণীটা।
তার হাতের পায়ের পাতা চ্যাপ্টা এবং একে অপরের সাথে পাতলা চামড়া দিয়ে জোড়া লাগানো রয়েছে। দেখলে মনে হবে যেন কোনো জলজ প্রাণী। পড়ে থাকা বিড়ির প্যাকেটটা তুলে নিয়ে অদ্ভুতভাবে একবার দেখল সে। প্যাকেটটা তুলে ধরে জিভ দিয়ে একবার চেটে নিল সে। তামাকের গন্ধ যে তাকে বড়ই আকৃষ্ট করে। মৃত্যুর পরেও সে যেন সেই নেশা আজও ছাড়তে পারেনি। এরপর প্যাকেটটা নিচে নামিয়ে ধীরে ধীরে দাঁড় বাইতে থাকে অদ্ভুতভাবে। এক পৈশাচিক গলায় অদ্ভুত সুর করে দেশোয়ালি গান করতে লাগলো প্রাণীটি। তার প্রতিটা গানের ছন্দে সে অদ্ভুতভাবে দুলতে লাগলো এবং তার গলা দিয়ে তীক্ষ্ণ শীষের মতো শব্দ বেরিয়ে আসতে লাগলো। বড় অদ্ভুত সেই সুর, কেমন যেন এক মায়াবী নেশা ধরানো গলা। চোখটা লেগে এসেছিল গোবিন্দর, কিন্তু এমন এক ধাক্কায় তারও ঘুম ভেঙে গিয়েছে। উথাল পাথাল করতে থাকা দুরন্ত নদীর জল থেকে থেকে আঁচড়ে পড়ছে নৌকার ভেতরে। ধর্মরিয়ে উঠে বসল সে। চারিদিকটা নিশ্চিদ্র অন্ধকার গ্রাস করে আছে। এদিক সেদিক একবার দেখে নিয়ে সামনের দিকে তাকালো সে। দেখতে পেল চাপ চাপ জমাট বাঁধা অন্ধকারে ঢাকা একটা মনুষ্য অবয়ব এক মনে দাঁড় টেনে চলেছে। সে চেঁচিয়ে ডেকে উঠল, বিনয়, নদীতে সে বান ডাকতেছে রে। এত জল জল হইতাছে, তুই আমারে ডাকিসনি কেন? কোনো সাড়া নেই মনুষ্য অবয়বটির। সারা শরীর বেয়ে টুপটুপ করে জলের ফোঁটা ঝরে পড়ছে। সে তার দিকে পিঠ করে এক মনে দাঁড় বেয়ে চলেছে। থেকে থেকে কালো আকাশটাতে বিদ্যুৎ চমকে উঠছে। গোবিন্দ আবারও প্রশ্ন করল, কি রে বিনয়, তুই চুপ কেন? উত্তর দে, আমায় ডাকিসনি কেন? আকাশের গর্জন, জলের স্রোত সবটা মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গিয়েছে। বইতে থাকা তীব্র দাপুটে হাওয়ার সাথে এইবার তার নাকে ভেসে এলো আঁশটে গন্ধ, যেন কোথাও অনেকগুলো মরা পচা ফুলে ওঠা সারি সারি মাছ যেন একত্রিত হয়ে বাতাসে ছড়িয়ে দিচ্ছে মৃত্যুর আহ্বান। সে কোনো মতে কোমরে চড়ানো গামছাটা দিয়ে মাথাটা ঢেকে নিল উত্তাল স্রোতে এঁকে বেঁকে বইতে থাকা নদীর সাথে পাল্লা দিয়ে নিজের শরীরটাকে নিয়ন্ত্রণে রেখে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো বিনয়ের দিকে। কাছে এগিয়ে গিয়ে আবারও প্রশ্ন করল, কি রে বিনয়, এত কইরা ডাকতেছি তোরে, সাড়া দিতস না কেন? পেছনে মুখ না ঘুরিয়েই সে অদ্ভুত এক ঘড়ঘড়ে আওয়াজ করে বলে উঠল, কর্তা, বিরক্ত করিবেন নাই। দেখতে পাইতেছেন না আমি নাও বাইছি? ঝড়ে কিছুই শুনতে পাই না, তাই লিখাই উত্তর দেই নাই। বুঝলাম, তবে এই ঝড়ের মধ্যে আমরা যাইব কেমনে বল দেখিনি? কাছাকাছি কোনো ডাঙা থাকিলে রাতটুকু কাটানোর পর না হয়ে গ্রামে ফিরতুম। সময় লাই কর্তা, সময় লাই। আপনি গিয়া বসেন, আমি যাইতেছি তো, ডরেন কেন? ডর কি আর সাথে লাগে রে বিনয়? এই জ্বর জলের রাইতে কি কইরা ফিরুম এটাই চিন্তা। কিন্তু তুই মুখ ঘরাই আছিস কেন বল দেখিনি? কর্তা, শুধু কি ঝড়ের ভয়, আর কোনো ভয় লাই আপনার? আমার আবার কিসের ভয় হুনি? হ্যাঁ, কেন জল পিছাতে আপনি ডরান না কর্তা? সে যদি আইসা পড়ে তাহলে কি হইব কম দেখিনি? বিনয়, আরে এই বিনয়, আমি তোরে বারবার কইছি না এসব মিথ্যা গুজবে আমি একেবারেই ডরাই না। ডর লাগে না কর্তা? তাইলে তোমার বাপটারে কে মাইরলো কও দেখিনি? ও জলে ডুইবা মরছে, এতে পিশাচের কোনো হাত লাই রে। কিন্তু আমি যে তারে মানি কর্তা, আমি যে তারে দেখেছি। কোথায় দেখছস তারে? আমারও দেখা দেখিনি। দেখবেন নাকি কর্তা? ডরবেন না তো? যে নাই, যার কোনো অস্তিত্ব নাই, তারে কয়ে কেমন ডরাবো বল দেখিনি? অস্তিত্ব নাই কইতাছেন? তাহলে আমি কেডা?
কথাটা বলার পরেই একটা কটকট করে হাড় ভাঙার শব্দ শুনতে পেল গোবিন্দ। পিছনে না ঘুরেই তার মাথাটা অদ্ভুতভাবে কটকট শব্দ করতে করতে ঘাড়ের দিকে ঘুরল। গোবিন্দ দেখতে পেল এক হাড়হিম করা দৃশ্য। আকাশের কালো গায়ে খুব জোরে একবার বিদ্যুৎ চমকে উঠেই সেই আলোয় গোবিন্দ দেখতে পেল একটা ভয়ঙ্কর মুখ, যার মুখে কোনো নাক নেই। চোখের মণি প্রাণহীন সাদা ফ্যাকাশে। বিরাট হা হয়ে থাকা মুখের ভেতরে করাতের মতো ছোট ছোট সারি সারি তীক্ষ্ণ ধারালো দাঁত। কান দুটি অদ্ভুতভাবে খাড়া হয়ে রয়েছে। গোবিন্দ ভয়ে দুপা পিছিয়ে এলো। অদ্ভুত দর্শন সেই প্রাণীটি হাসল না গর্জন করে উঠল ঠিক বোঝা গেল না। তবে তার এই অদ্ভুত অভিব্যক্তির সাথে তার কান দুটো আরো খাড়া হয়ে উঠল। তীর করে কাঁপতে থাকা গোটা শরীরটা থেকে ঠিকরে বেরিয়ে আসছে যেন আষ্টে গা গুলিয়ে ওঠা পচা গন্ধ, যা সে এর আগেও পেয়েছে। নৌকার পাটাতনে দুটো হাত দুটো পা রেখে বুকে ভর করে অদ্ভুতভাবে সেই প্রাণীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার আঁশে ঢাকা শরীরটা চকচক করছে। গোবিন্দ ধীরে ধীরে এক পা করে পিছিয়ে আস্তে আস্তে একদম শেষ প্রান্তে এসে দাঁড়ালো। আর কোথাও যাওয়ার একটুও জায়গা নেই। তার শ্যামার কথা বড্ড মনে পড়ছে। তার পেটে তাদের ভবিষ্যতের প্রজন্ম আসতে চলেছে। সে কি মরার আগে একবারের জন্য তাকে চোখের দেখাটাও দেখতে পারবে না? তার বাবাও যে এমনই এক ঝড়ঝলের রাতেই এই জলের অতলে তলিয়ে গিয়েছিল। সকলেই বলেছিল তাকে নাকি জল পিশাচে টেনে নিয়ে গিয়েছে। যতই হোক, যতটা পড়াশোনা করতে পেরেছে সে, তাতে এইটুকু তার বিশ্বাস জন্মেছিল যে এমন বস্তু শুধু লোকের মুখে গল্পের আকারে শুনতেই ভালো লাগে। কিন্তু আজ সে যে নিজের চোখে তাকে দেখতে পাবে, এই কথা কি সে স্বপ্নেও ভাবতে পেরেছিল? অদ্ভুত সেই প্রাণী, না মাছ না মানুষ, প্রাণীটা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার কোনো তাড়াহুড়া নেই, কারণ সে জানে গোবিন্দ নৌকায় থাকলেও মরবে, জলে ঝাঁপ দিলেও মরবে, কারণ তার যে সর্বত্র অবাধ বিচরণ। গোবিন্দ এইবার আর কোনো উপায় না দেখতে পেয়ে একটা শেষ চেষ্টা করল। সে চিৎকার করে তার উদ্দেশ্যে বলে উঠল, কে তুই? কেন মারতেছিস আমায়? বিনয়, তুই শ্বাস করছিস আমি জানি, কিন্তু আমরা তোর কি ক্ষতি করতেছি বল দেখিনি? প্রাণীটা এইবার নৌকার পাটাতন থেকে খাড়া হয়ে উঠে দাঁড়ালো। তার দিকে সাদা মণিহীন চোখের দৃষ্টি মেলে সে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, কর্তা, আপনি না গায়ের প্রধান, আপনারে কি আমায় ডরাইলে চলে? মাঝরাইতে এই জলে ভাইসা থাকতে গেলে আমায় সন্তুষ্ট করতে হয় যে। কেন বিনয় আপনারে কয় নাই? তামাক কর্তা, একটু তামাক দেন, দেন দেখি একটু তামাক। নিজেরা খাইবেন অথচ আমারে দিবেন না, সে কি হয় কর্তা? মনে মনে কি যেন ভেবে নিল গোবিন্দ। এটাই শেষ সুযোগ। নৌকার ছাউনি থেকে দুজনের দূরত্ব প্রায় সমান। তাদের মাঝে রয়েছে নৌকার ওই ছাউনিটা। গোবিন্দ ওই দিক থেকে চেঁচিয়ে বলে উঠল, তাহলে তো আমাকে জন্য এত কিছু, আমার বাপটারে তুই শেষ করলি। ঠিক আছে ঠিক আছে, আমি তোর নিজের রাইতে তামাক সাজিয়ে দিব, কিন্তু তারপর আবার সাইলা দিবি তো? কত দে রে, আবার সাইলা দিবি তো? ভাই বা দেখুন কর্তা, আসলে কি কন দেহিনী, নিজের হাতে খাইতে পারি নে, কেউ তামাক সাজি দিলে তবেই খাইতে পারি। ধীরে ধীরে নৌকার ছাউনির মধ্যে গিয়ে পাশে পড়ে থাকা গড়গড়া হাতে তুলে নিয়ে লুঙ্গির কোচর থেকে একটা কাগজ জড়ানো কালো বস্তু বাইরে বার করে আনলো সে। তারপর দ্রুত হাতে গড়গড়ার ভিতরের অবশিষ্ট পোড়া তামাক বাইরে ফেলে দিয়ে নতুন তামাক সেজে তার মধ্যে দেশলাইয়ের কাঠি ফেলে আগুন ধরিয়ে গোবিন্দ বলে উঠল, এদিকে লইয়া যা, হ্যাঁ হ্যাঁ লইয়া যা। লোভে চিকচিক করে উঠল প্রাণীটার দুটো চোখ। ধীরে ধীরে সে হাত বাড়িয়ে কাছে এগিয়ে এলো। গোবিন্দ এরই অপেক্ষায় ছিল। সে কাছে এগিয়ে আসতেই হুকোটা দিয়ে সজোরে তার মাথায় আঘাত হানতেই তার ভেতরে থাকা আগুনে তার মাথাটা ঝলসে গেল।
ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়তে লাগলো তার গোটা আঁশযুক্ত শরীরে। দাউ দাউ করে চলতে থাকা শরীরটা পৈশাচিক কণ্ঠে আর্তনাদ করতে করতে তার দিকে হিংস্র দৃষ্টিতে চেয়ে বলল, কামটা আপনি ভালো করলেন না কর্তা, কামটা আপনি ভালো করলেন না। আপনি তো মরবেনই, আপনার বংশের কাউরে আমি বাঁচতে দিব না, বাঁচতে দিব না। কথাগুলো অতি দ্রুততার সাথে বলেই সে শরীরের আগুন নেভাতে ছপাং করে জলে ঝাঁপ দিয়ে পড়ল। জলের দিকে চাইল গোবিন্দ, না, কোথাও কিছু নেই। নদীর জল আরও খানিক বেড়েছে। মুহূর্তে মুহূর্তে নদীর জল আঁচড়ে পড়ছে ছোট্ট ডিঙি নৌকার গায়ে। টলমল পায়ে গোবিন্দ নৌকার পাটাতনে পা রেখে অতি সাবধানে সামনের দিকে এগিয়ে গেল। পাটাতন থেকে নৌকার দাঁড়টা তুলে নিল সে। জেলের পরিবারের ছেলে সে, নৌকা চালাতে ভালোই জানে। যদিও এই মাঝ নদীতে এমন ঝড়ের মাঝে নৌকা বেয়েও বিশেষ লাভ হবে না, তবুও একটা চেষ্টা। সে কোনো মতে দাঁড় ঠেলে শুধুমাত্র নৌকার গতিপথ ঠিক রাখতে লাগলো। উত্তাল ঢেউয়ের দোলায় নৌকাটা একবার ডান দিকে একবার বাম দিকে যায়। এইভাবে কতক্ষণ চলেছিল সে জানে না। সে এটাও জানে না যে তারই অজান্তে একটা আঁত পোড়া কালো শরীর ধীরে ধীরে সাঁতরে নৌকার দিকে এগিয়ে আসছে। তার সারা শরীর জুড়ে যে আঁশে ঢেকেছিল আগুনের শিখায় অনেকটাই পুড়ে কালো হয়ে গিয়েছে। খানিক বাদেই নৌকার ঠিক পেছনে দুটো হাত দেখা দিল। হাতের প্রতিটি আঙুল একে অপরের সাথে ব্যাঙের পায়ের মতো নরম চামড়া দিয়ে যুক্ত। ধীরে ধীরে আরও ওপরে উঠতে লাগলো সেই অদ্ভুত দর্শন প্রাণীটি। তার মুখের অর্ধেকটা ইতিমধ্যেই পুড়ে গেছে। সেখান থেকে টপ টপ করে গলে পড়ছে নরম মাংস। এই মুহূর্তে তাকে আরও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে। তার দুটো খাড়া হয়ে থাকা কান কালো হয়ে গিয়েছে। মুখের খানিকটা পুড়ে গিয়ে চামড়া গলে সেখান থেকে বেরিয়ে এসেছে সাদা হাড়। মুখটা বিরাট হা হয়ে সারি সারি তীক্ষ্ণ দাঁতের ফাঁক গলে বেরিয়ে আসছে লাল জিভটা। তার সারা শরীর বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে জল। ধীরে ধীরে সে গোবিন্দর দিকে এগোতে লাগলো। এদিকে গোবিন্দ তখন জলের দিকে এক দৃষ্টিতে চেয়ে দাঁড় ধরে বসে রয়েছে। মনে মনে ঈশ্বরের কাছে তার একটাই প্রার্থনা, কালকে সূর্যটা যেন সে দেখতে পায়। তার স্ত্রী শ্যামা যে পোয়াতি, ছেলে হবে না মেয়ে সেসব নিয়ে বিশেষ মাথা ঘামায় না গোবিন্দ। যাই হোক না কেন, তাকে সে মনের মতো করে মানুষ করবে, বড় করে তুলবে। মনে মনে এইসবই ভাবছিল সে, কিন্তু সে জানে না তার ঠিক পেছনে কালান্তক মৃত্যুর মতো এসে দাঁড়িয়ে রয়েছে প্রতিহিংসা পরায়ণ জলের পিশাচ। হঠাৎ পেছন থেকে হিংস্র জন্তুর মতো খড়খড়ে গলায় একটা অদ্ভুত ডাক শুনতে পেয়ে সে পেছন ঘুরে তাকাতেই যাবে, ঠিক সেই সময় তার ঘাড়ের কাছে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলো সে। সে দেখতে পেল সেই অদ্ভুত দর্শন প্রাণীটা ঘাড়ের একটা দিক কামড়ে ধরেছে। যন্ত্রণায় ছটফট করতে করতে সে হাতে থাকা বৈঠাটা তুলে সবেগে ঘুরিয়ে তার বুকে আঘাত করতেই প্রাণীটা তীক্ষ্ণ চিৎকার করে ছিটকে পড়ে গেল। গোবিন্দর কাঁধের একটা দিক থেকে এক খাবলা মাংস ইতিমধ্যেই প্রাণীটার দাঁতের ফাঁকে লেগে রয়েছে। পাটাতন থেকে উঠে দাঁড়িয়ে সে পরম আয়েসে মাংসর টুকরোটা চিবোতে চিবোতে বলল, কর্তা, কইছিলাম না কামটা আপনি ভালো করলেন না। আপনার বউ তো বাচ্চা দিবে, আপনারেও মারুম আর ওইটারেও নিজের হাতেই শেষ করুম, তবেই আমার শান্তি। কথাটা শুনে গোবিন্দর চোখ দুটো জলে ভরে উঠল। সে আশাও করতে পারেনি যে আজই তার স্ত্রী সন্তান প্রসব করবে। নিয়ম অনুসারে সন্তান প্রসবের মাসখানেক আগে তাকে বাপের বাড়ি রেখে আসতে হয়। সন্তান জন্মানোর পর তাকে আবারও শ্বশুরবাড়ি ফিরিয়ে আনতে হয়। কিন্তু এখন এমন একটা খবরে তার আনন্দ পাওয়া উচিত না মৃত্যু কষ্ট সেটা বুঝতে পারল না। তার আনন্দের কারণ সে বাবা হতে চলেছে, কিন্তু তার কষ্টের কারণ সে তার সন্তানকে নিজের চোখে দেখতে যেতে পারবে না, এবং সন্তানের জন্মের পর এই পিশাচ তাকেও মেরে ফেলবে।
কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই ভয়ঙ্কর দর্শন প্রাণীটা আবারও কান ফাটানো এক গর্জন করে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। গোবিন্দ একটু অন্যমনস্ক থাকলেও অসাবধানী ছিল না। সে কোনো মতে সরে দাঁড়াতেই প্রাণীটা আছড়ে পড়ল নৌকার পাটাতনে, এবং সাথে সাথেই গোবিন্দ হাতে ধরে থাকা দাঁড়ের তীক্ষ্ণ ফলাটা তার বুক বরাবর চালিয়ে দিল। প্রাণীটা একদিকে কাত হয়ে সেই আঘাত বাঁচিয়ে দাঁড়টা গোবিন্দর হাত থেকে এক হ্যাচকা টান মেরে কেড়ে নিয়ে জলে ছুঁড়ে ফেলল। তারপর সে খিলখিলিয়ে হেসে বলে উঠল, কইছিলাম না কর্তা, কামটা আপনি ভালো করলেননি। এরপর সে গোবিন্দর দিকে এগিয়ে গিয়ে তার গলা ধরে শূন্যে চেপে ধরতেই হঠাৎ নৌকাটা টাল সামলাতে না পেরে উল্টে গেল। জলের তীব্র স্রোত দুজনকে ভাসিয়ে নিয়ে গেল। তাদের যে আর কি হলো কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু জলের মধ্যে উথাল পাথাল ঢেউয়ের তালে তালে দুটো শরীরকে একবার ভাসতে দেখা গেল, এবং তারপর এক ঝাঁক বুদবুদ জলের ওপর ভেসে উঠল। নৌকাটা ভাসতে ভাসতে উল্টো পথে তার গতিপথ পরিবর্তন করে এগিয়ে চলল বীরপুর গ্রামের দিকে। সেই গ্রামে এক তরুণ যুবতী প্রসব যন্ত্রণায় ছটফট করে চলেছে। এদিকে মাঝ নদীতে যখন এত কিছু ঘটে গেল, ওইদিকে পাশের বীরপুর গ্রামে একটি একচালা মাটির বাড়িতে তখন হুলস্থুল কাণ্ড বেঁধেছে। শ্যামার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। তীব্র ব্যথায় তার গোটা শরীরটা দুমড়ে মুচড়ে বেঁকে যাচ্ছে। প্রায় 8.5 মাস পোয়াতি সে। যে কোনো মুহূর্তে হয়তো সময়ের খানিক আগেই সন্তান প্রসব করতে হতে পারে। বীরপুর গ্রামে মোহন ডাক্তার শ্যামার বাবা নিরুপমের দিকে চেয়ে বললে, গোসাই, এখন যে রাধা মাধবের দাহন ছাড়া আর কোনো গতি নাই। তোমরা জাতিতে বৈষ্ণব, রাধা মাধবের পূজা করো। কেন যে ভিন ধর্মে বিয়া দিতে গেলা কে জানে। এখন দেহ কাণ্ড। অভিশাপ গোসাই, বুঝলে কি না? অভিশাপ। একটা বুড়ার লগে নিজের কষি মাইয়াটারে বিয়া দিলা। এদিকে এখন মাইয়াটাকে সময়ের আগেই সন্তানের জন্ম দিতে হইব। ডাক্তার, হতে পারে আমরা বৈষ্ণব, আমাদের জামাই পাশের গ্রামের প্রধান, তবে জাতিতে জেলে। ওর বাপটা তো মাছ ধরত, কিন্তু বড় সজ্জন ব্যক্তি, বড় ভালো মানুষ। আমার মাইয়াডারে বড় যত্নে রাখিছিল। সাগিরা গ্রামে যেবার জামাইয়ের উদ্যোগে রাধা মাধবের মন্দির উদ্বোধন হইল না, সেই দিন আমি আমার স্ত্রী আর মাইয়ারে লইয়া নাম গান আর কীর্তন করতে গেছিলাম। তারপরেই তো আমার মাইয়ারে দেখা তার বড় ভালো লাগে। বিয়ের প্রস্তাব দিলে আমরা আর না করতে পারি নাই ডাক্তার। বিয়ার পরে জামাই মাছ মাংস ছাইরা নিরামিষ খায়। মাইয়াটারে যত্নে রাখছে, ভালোবাসে। আমাদের আর কি চাই কইতে পারেন? কিন্তু চিন্তা হইতাছে 2টা কারণে। এক, জামাই এত রাইতে ওই নদীর পথে ফিরে গেল, যদি কোনো বিপদ হয়। আর 2, আমার মাইয়াটারে লইয়া। তোমরা বড় ভালো মানুষ গোসাই। সত্যি তোমরা জাত পাতে বিচার করো না। আমি ধাইমাকে খবর দিছি। আমাদের গায়ের স্কুলের হরেন মাস্টার ওই যে শহর থেকে আইছে না, ও ধাইমারে লইয়া আইলো বলে। যাক যাক, তাহলে তো আর কোনো চিন্তাই নাই। চিন্তার কারণ সেভাবে দেখতে গেলে নাই, তবে সময়ের আগেই এমন প্রসব যন্ত্রণা, বাচ্চাকে সময়ের আগেই জন্ম দেওয়া, এসব কি ভালো লক্ষণ গোসাই? কি জানি, আমি 10টা 5টা পাশ করা ডাক্তার না। সদরে এক ডাক্তারের কম্পাউন্ডার ছিল, তার লেগা কিছু বিদ্যা শিখছি। এই যা লোকে আমারে ডাক্তার কয়, এটাতেই খুশি হই। এই যা। তাদের কথোপকথনের মাঝেই পাশের বেড়া ঠেলে
বাড়িতে একটি বছর 25-এর যুবক এবং তারই সাথে 8 পৌরে শাড়ি পরা এক গ্রাম্য গোছের মহিলা প্রবেশ করল। হন্তদন্ত হয়ে সেদিকে এগিয়ে গিয়ে নিরুপম গোসাই বললেন, মাস্টার, তুমি আইয়া পড়ছো? তোমার লিগাই অপেক্ষা করতেছিলাম বাবা। ধাই মারে আতুর ঘরে লইয়া যাও দেখিনি, মাইয়াটা বড় কষ্ট পাইতাছে। হরেন জবাব দিল, কাকাবাবু, আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে ছিলাম আর থাকবো। আমার প্রাইমারি স্কুলের এই প্রথম চাকরিটা যখন কলকাতায় পোস্টিং না হয়ে বর্ধমানের এই প্রত্যন্ত বীরপুর গ্রামে পড়ল, সত্যি বলতে বিষয়টা ভালো চোখে দেখিনি। তবে এখন সবটা মানিয়ে নিয়েছি, আর কোনো সমস্যা হয় না। তো জামাই আজ এসেছিল শুনেছিলাম, স্কুল ছিল তাই দেখা করতে আসতে পারিনি। সে কোথায়? আর কইও না হরেন মাস্টার, কত বারণ কইলাম যে বাবা জীবন এখন যাইও না, কিন্তু সে শুনলি তো। হ্যাঁ, সে কাজ আছে হয়তো, তাই ফিরে গিয়েছে। তাছাড়া শুনে বোঝাই যাচ্ছে লোকটা বেশ ব্যক্তিত্ব সম্পন্ন। আমি এর আগেও ওনার ব্যাপারে অনেক কিছুই শুনেছি। সামান্য জেলের ছেলে হয়েও তিনি ওই অজপাড়াগায় তখনকার সময় ক্লাস 8 অবধি পড়েছিলেন। তারপর তার বাবা মারা যাওয়ায় বেশি দিন লেখাপড়া চালাতে পারেননি। নিজের ক্ষমতা আর বুদ্ধির জোরে তিনি আজ ওই গ্রামের প্রধান। সকলে তাকে বেশ সমঝে চলে। ওনার উদ্যোগেই তো সাগিরা গ্রামে আজ ছোট্ট স্কুলটা সরকারি অনুদান পেয়েছে। ঢালাই হয়েছে ছাদ, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। মধ্যশিক্ষা পরিষদকে চিঠি লিখে অনুরোধ করে স্কুলটা সরকারি করে তোলা তো অতটা সহজ কাজ ছিল না। যাকে আমি দেখি ওইদিকে কি অবস্থা। হনহনিয়ে সেই ধাইমাকে নিয়ে ভেতরে চলে গেলে সেদিকে চেয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে মোহন ডাক্তার নিরুপম গোসাইকে বলল, গোসাই, আকাশটা দেখা মনে হইতাছে আইজ রাতে বৃষ্টি থামবো না। এখন যদি মাইয়াডার কোনো সমস্যা হয় তাহলে সদরে লইয়া যাইতে হইব। এখন ভ্যান রিস্কা পাইব কই? অত ভাইব না ডাক্তার, রাধা মাধব আছে না, কিছু হইব না। গোসাই, আরো একটা ভয় মনে মনে হইতাছে যে। কিসের ভয় ডাক্তার? জলের পিশাচ অরে লইয়া যে বড় ভয় গোসাই। জামাইটা এত রাইতে নদী দিয়া গায়ের দিকে গেল। এখন ঝড় জলের রাইত, কি যে হয় কোন যায় না। ওরে আইস পর্যন্ত কেউ নিজের চোখে দেখে নাই। যারাই দেখছে তাদের লাশ আর খুঁজে পাওয়া যায় নাই। হ, ওই ব্যাপারটা আমারও বড় ভাবাইতাছে ডাক্তার। কি যে হইব এই ভয়েই তো আমার স্ত্রী ওরে কইছিল যে বাবা জীবন আজ রাতটুকু থাইকা গেলে হয় না। আমাদের জামাই আবার বড়ই সাহসী, সে কইল যে তার নাকি কাইল গ্রামে যাইতেই হইব। কি কাম আছে কইল, তার জন্যই তো চইল্লা গেল। অবশ্যই বিনয় মাঝির সাথেই আছে, এটাই যা। কিন্তু জল পিশাচ আইলে ওই মাঝি কি জামাইরে বাঁচাইতে পারবো গোসাই? শুনছি জামাইয়ের বাবা নাকি গভীর রাইতে এই অজয় নদীর জলে মাছ ধরতে গিয়া আর ফিরে আসে নাই। সকলে কয় ওরে নাকি সেই পিশাচ গভীর জলের নিচে টাইনা লইয়া গেছে। অনেকেই নাকি ওর হাতেই মারা গেছে গোসাই। এইদিকে তোমার মাইয়ার এমন অসময়ে প্রসব যন্ত্রণা, ওইদিকে জামাইয়ের দুশ্চিন্তা। না, সবটা ভালো ঠেকছে না গোসাই। জানি না কি হইব, সবই যে রাধা মাধবের ইচ্ছে ডাক্তার। হঠাৎ বাড়ির ভেতর থেকে হন্তদন্ত হয়ে হরেন মাস্টারকে এদিকে এগিয়ে আসতে দেখা গেল। সে এগিয়ে আসতেই সকলকে উদ্দেশ্য করে বলল, ধাইমাকে আতুর ঘরে ঢুকিয়ে দিয়ে এলাম, তবে কাকাবাবুকে তো ভেতরে ডাকছে। কাকিমা বোধহয় কিছু আপনাকে বলতে চায়, আমায় আপনাকে ডেকে পাঠাতে বলল।
কথাটা শুনে নিরুপম গোসাই ডাক্তার আর হরেনকে সেখানে দাঁড়াতে বলে ভেতরের দিকে চলে গেল। এতক্ষণ ধরে তারা বাড়ির দাওয়ায় দাঁড়িয়েছিল। আজ আর বিশেষ কাউকে পাওয়া যায়নি। একেই তো রাত হয়েছে, তার মধ্যে বাইরে তখন অবিশ্রান্ত ধারায় বৃষ্টি হয়েই চলেছে, থামার কোনো লক্ষণ নেই। ডাক্তার মোহন হরেন মাস্টারের দিকে চেয়ে বলল, বৌমার নারী দেখে যা বুঝলাম, রক্তের চাপ খুব বেশি, নারীর গতি বড় বেশি। এইদিকে অসময়ের প্রসব যন্ত্রণা উঠেছে। গায়ের ডাক্তার বলতে এই একা আমি, যদিও ডাক্তার আমি লই, যেটুকু জানি তাই দিয়া কাম চালাইয়েই যা। হ্যাঁ জানি ডাক্তার, জানি। আসলে অজপাড়াগায় এখনও সেভাবে অবস্থা ভালো হয়নি। সরকারের কাছে বারবার চিঠি লিখেও তেমন সুবিধা করে উঠতে পারেনি। আর ওইদিকে পাশের গ্রামে গিয়ে দেখুন, সেখানে কি নেই? বিজলিবাতির আলো, হাসপাতাল, স্কুল সবই যে ওই গোবিন্দবাবুর উদ্যোগে, তাই না? আর এই গ্রামের প্রধান, না কিচ্ছু না। বললে তো আবার আমায় গ্রামে টিকতে দেবে না। সরকারি অনুদান যে আসে না সেটা নয়, কিন্তু সবই তো ওর পেটে যায়। আমি একা কি আর করতে পারি? স্কুলের চাল ফেটে জল ঢোকে, একটা বাথরুম পর্যন্ত নেই। বৈদ্যুতিক সংযোগ যদিও আছে, কিন্তু অনেক সময় তো থাকেও না। তবু আমার মাইনে থেকে যতটা পারি গ্রামের মানুষগুলোকে সাহায্য করার চেষ্টা করি। আমি বলি কি, এইবার ভোট হলে না গোসাইকে গ্রাম প্রধানের দায়িত্বটা দিও, অন্ততপক্ষে কাজে তো আসবে। কি বলো ডাক্তার? মোহন ডাক্তার এতক্ষণ কি যেন আনমনে ভেবে যাচ্ছিল, হয়তো আগামী দিনে গ্রামের উজ্জ্বল ভবিষ্যতের কথা। কিন্তু তার আগেই দূর থেকে কার যেন গলা ভেসে এলো, গোসাই, ও গোসাই, বাড়ি আসো। তারা চেয়ে দেখল তাদের স্কুলেরই একজন সাফাই কর্মী, এবং ছুটি হলে যে ঘণ্টা বাজায় সেই হরিহর বাবু দ্রুত পায়ে বৃষ্টি মাথায় করে এদিকেই এগিয়ে আসছে। হরেন মাস্টার আর ডাক্তার ওকে দেখে হাত নাড়াতেই সে কাদা জলের ওপর প্রায় ছুটতে ছুটতে দাওয়ায় এসে হাঁপাতে লাগলো। তারপর খানিক দম নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আরে কি কাণ্ড দেখছেন? কি হয়েছে হরিহর কাকা? তুমি কোথা দিয়ে ছুটতে ছুটতে আসছো? এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? প্রশ্ন করলো হরেন মাস্টার। আরে কইতেছি খারান। একটু আগে আমি নদীর ধার দিয়া বাড়ি যাইতেছিলাম। গ্রামের ভেতরে আমার এক কুটুম আছে না, তার বাড়ি থেকে ফিরতেছিলাম। নদীর ধার দিয়া একটু যাইলে আমার বাড়ি। হ্যাঁ জানি, ওই বুড়ো শিবতলার পাশে। কিন্তু কি হয়েছেটা কি? আবারও প্রশ্ন করলো হরেন মাস্টার। তো নদীর ধার দিয়ে যাওয়ার সময় দেখি কি একটা নৌকা জলে ভাইসতে ভাইসতে ডাঙায় এসে ঠেকলো। নৌকাটা বড্ড চিনা ঠেকলো। আইস যখন জামাই আইছিল না, ওই নৌকা করেই তো আইছিল। ওইটা পাশের গ্রামের বিনয় মাঝির নৌকা। বিনয় মাঝি? নামটা শুনে চমকে উঠল মোহন ডাক্তার। তার দিকে চেয়ে হরেন মাস্টার জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি বলুন তো? সর্বনাশ হয়ে গেছে মাস্টার, সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ সেটা তো বলবে। ওই নৌকা সাইপা তো জামাই গ্রামে বৌমারে লইয়া আইছিল, আর ওইটাতেই ফিরা গেছে। আপনি কি করে জানলেন নৌকাটা ওটাই ছিল? কারণ যাওয়ার সময় ওই নৌকাটারে আমি দেখছি মাস্টার, ওদেরও দেখছি। ওই সময় আমি এক রুগী দেখে বাড়ি ফিরতেছিলাম, তবে ওদের সাথে তেমন আলাপ কইরা উঠতে পারি নাই। কিন্তু ওটা তো অন্য নৌকাও হতে পারে, আপনারা দুজনে ভুলও তো দেখতে পারেন। বলে উঠল হরেন মাস্টার। যদিও এখন যে নৌকাটা পাড়ি আসে ওইটারে দেহি নাই, তবুও মনটা শুরু থেকেই বড় কুডাকতাছে মাস্টার। সত্যি বড় চিন্তার বিষয়। ঝড়ে যদি নৌকো উল্টে গিয়ে থাকে তাহলে তো বিপদ। ওরা বেঁচে আছে নাকি জলে ডুবে গিয়েছে সেটাও বোঝা মুশকিল।
তাহলে তো এখন ওখানে যাওয়া লাগে মাস্টার, কিন্তু এদিকে যে কি হইব, কখন কি দরকার পড়ব বলা কঠিন। তার চেয়েও বড় ব্যাপার, এই বাড়িতে মানুষ বলতে আমরা দুজন। হরিহর কাকা তো সবে এলো, আর ওদিকে কাকিমা আর দাইমা। কি যে করি, যদি কিছু অঘটন ঘটেই থাকে তাহলে সেটা এই অবস্থায় জানাবই বা কিভাবে? বলল হরেন মাস্টার। সব চাইতে বড় ভয় অন্য জায়গায় মাস্টার, বলল হরিহর। মৃত্যুর সংবাদ থেকেও বড় ভয়ের আবার কিছু আছে নাকি? যদিও বা জানি না তারা আদেও বেঁচে আছে না মারা গেছে। গর্ভবতী অবস্থায় শ্যামা দিদি ওই আঘাতটা নিতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আছে মাস্টার, এর থেকেও ভয়ের ব্যাপার আছে। জলে ডুবে যদি মরণ নাও হয়, তাহলেও জল পিশাচের ভয় তো আছে, বলে উঠল মোহন ডাক্তার। ওফ, এই গ্রামে এসে অবধি বাচ্চা বুড়ো সকলের মুখেই একই নাম, জলপিশাচ। বলি কে সেই বেটা? হ্যাঁ, সবাই বলে রাতের বেলা নদীর ধারে কেউ গেলে কিংবা নদীর জলে নামলে তাকে নাকি এই নামের কোনো প্রেত জলের তলায় টেনে নিয়ে যায়। আমি কোথায় চাইছি মানুষগুলো শিক্ষিত হোক, কুসংস্কার থেকে মুক্ত হোক, তা না। আপনারা কি সব মানে এই প্রেত তেত এইসব নিয়ে পড়েছেন, যত সব ভোগাস। ভোগাস নয় গো মাস্টার, এই গ্রাম ছাড়াও বাকি গ্রামগুলোতেও ওই নামে সবাই ডরায়। রমেন হইল গিয়া জল পিশাচ। এ সেই রমেন যে জলে ডুবিয়ে আত্মহত্যা করেছিল। অনেকেই আবার উড়ে পূজাও করে যাতে জলের মাছ ধরতে পারে, যেন কেউ তার ক্ষতি না করতে পারে। তা আপনাদের এই প্রেত না পিশাচ, তার পুজোয় কি নৈবেদ্য দেওয়া হয় একটু শুনি? পুজোয় তো দেবতাকে নৈবেদ্য চড়ানো হয়, তো একে কি দেওয়া হয়? কাঁচা কাঁচা মাছ? বলল হরেন মাস্টার। না মাস্টার না, ওরই তামাক দিতে হয়, বিড়ি বা সিগারেট না মাস্টার, কলকেতে তামাক ভরি দিতে হয়, বলে উঠল হরিহর। আর না দিলে? না দিলে কি হয়? তামাক কি সস্তা নাকি যে তাকে দান করে দেব? যাগে সব, এসব গ্রাম্য গালগল্পে আমি বিশ্বাস করি না, আর করবও না। ভূতে নাকি তামাক খায়, বলি মিথ্যে রটনার একটা সীমা থাকে। হ্যাঁ, এবার এটা এখন ভাবো যে আমাদের কি করণীয়। এই ঝড় বৃষ্টিতে কেউ বললেও আসবে না, কাল নদীতে ডুবুরি নামিয়ে দেখতে হবে, এছাড়া উপায় কি? আচ্ছা হরিহর কাকা, তুমি কি নৌকোর আশেপাশে কাউকে দেখেছো? না মাস্টার, কাউরে তো দেখি নাই, মনে হইতেছে ওরা পানিতে ডুইবা গেছে, আর নয়তো জল পিশাচের শিকার হইছে। ওসব গল্প কাহিনী বাদ দিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটনের ব্যবস্থা করো, বুঝলে? এক কাজ করো, নদী তো এখান থেকে বেশি দূর না, আর আমি আর তুমি কি একবার দেখে আসি। ডাক্তার তো রইলই, কোনো দরকার পড়লে তিনি নিজেও সাহায্য করতে পারবেন। তাই যান, তবে সাবধানে মাস্টার। তুমি বিশ্বাস করো কি না করো তাতে কিছুই যায় আসে না। রাইতের বেলায় নদী থেকে লোকে দূরে থাকে, টর্চ খান সাথে লইয়া যাও, আর সাথে খানিক তামাক। উফ ডাক্তার, তোমার সেই তামাক। আচ্ছা দাও দেখিনি। কিন্তু আমরা যদি যাই, তুমি গোসাই কাকাকে কি বলবে আমরা কোথায় গিয়েছি? সে আমি কইয়া দিমু যে একখান ওষুধ আননের লিগা আমি মাস্টাররে আমার বাড়িতে পাঠাইছি, আর হরিহরকে তো গোসাই দেহে নাই। এই নাও, আমার টর্চ খানা লইয়া যাও, আর এইটুকু তামাক আজ রাইতে খামু বইলা কিনছিলাম। কাঁধে ঝোলানো ডাক্তারি সরঞ্জাম এবং শিশি ভর্তি নানা ওষুধপত্রের ঠাসা চামড়ার ব্যাগটা খুলে তার প্রথম খাপ থেকে একটা 5 সেলের টর্চ আর একটা কাগজে মোড়ানো খানিকটা তামাক তার দিকে এগিয়ে দিল মোহন ডাক্তার। বৃষ্টিটা খানিক ধরেছে, তবে আকাশের মুখ এখনো বেশ ভার। টর্চ আর তামাকটা তাচ্ছিল্য ভরে হাতে নিয়ে হরেন মাস্টার বলল,
ঠিক আছে, আমরা একটু এগিয়ে দেখছি তাহলে। আপনি থাকুন, আমরা খানিক বাদে ফিরে আসব। তারা বেড়া ঠেলে বাইরে বেরোতেই যাবে, ঠিক সেই মুহূর্তে তাদের দিকে হন্তদন্ত হয়ে ছুটে এলো নিরুপম গোসাই। তাকে এইভাবে উদ্ভ্রান্তের মতো ছুটে আসতে দেখে থমকে দাঁড়ালো তারা। এতক্ষণ তাদের খেয়ালই ছিল না যে খানিক আগে গোসাইয়ের স্ত্রী একটি বিশেষ প্রয়োজনে তাকে ডেকে পাঠিয়েছিল। সে তাদের কাছে এসে বলল, তোমরা চল্লা কই? এদিকে যে সমস্যা হইয়া গেছে, তোমাদের কাকিমা আমারে তার লাইগা ডাইকে পাঠাইছিল। কি হয়েছে গোসাই কাকা? ডেলিভারিতে কোনো সমস্যা? সমস্যাই বটে। শ্যামার রক্ত পড়া থামতাছে না। বাচ্চার পা দুখানি দেখা যাইতাছে, কিন্তু বাইর করণ যাইতাছে না। এদিকে শ্যামা পাগলের মতো করতাছে, কেমন যেন অস্বাভাবিক। সবাই ছুটল আতুর ঘরের দিকে। আতুর ঘরে পুরুষদের ঢোকা নিষেধ, তাই তারা বাইরে এসে দাঁড়ালো। ধাইমা বাইরে বেরিয়ে এসে সকলের উদ্দেশ্য করে বলল, গরম জল লাগবো, আরো গরম জল লাগবো। শ্যামার ব্যথা আরো আরো বাড়তেছে, রক্ত পড়া বন্ধ হইতেছে না। শ্যামা কি সব যেন বিড়বিড় কইরা কইতেছে। সে কইতেছে যে, আহ না থাক, আপনারাই বরং শুনেন। সকলে দরজার বাইরে কান পাতল। তারা শুনতে পেল যে শ্যামা বিড়বিড় করে বলে চলেছে, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। সে সব খাইয়া লইছে, কাউরে ছাড়বো না, কাউরে না। ওই ওই যে জলের পিশাচ, সকল রে মাইরা ফেলবো, বাচ্চাটারেও ছাড়বো না। নামটা শুনেই হরেন মাস্টারের কপালেও এবার গভীর চিন্তার রেখা দেখা দিল। তবুও মনের ভাব প্রকাশ না করেই বলল, ডেলিভারির সময় এমনটা হয়, বাচ্চার মা বাচ্চার জন্য চিন্তিত হয়ে ওঠে। তাছাড়া জামাই সন্ধ্যের পরে নদীপথে গ্রামের দিকে ফিরে গিয়েছে, তাই শ্যামা দিদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এসব বলেছে। ও কিছু না, আসল চিন্তার কারণ বাচ্চাটা বের না করতে পারাটা। এখন এই বৃষ্টির জলে হাঁটু অবধি কাদা জমে রয়েছে। সদরে যেতে গেলে তো একটাই উপায়, নদীপথ। ডাক্তার, তুমি কি বলতে চলেছো আমি জানি, এসব ভুলে ভাইবো না। হরিহর কাকা, একটা মেয়ের জীবন মরণের প্রশ্ন, যেতে তো হবেই। এখন ভ্যান, রিক্সা কিংবা গরুর গাড়ি যদি সৌভাগ্যবশত পাওয়াও যায়, তাহলে যেতে আসতে তো কাদায় চাকা আটকে যাবে। সকলেই বেশ দুশ্চিন্তায় পড়ল এবার। উপায় কি? ধাইও একপাশে শুকনো মুখ করে দাঁড়িয়ে রয়েছে। নিরুপম গোসাই জিজ্ঞাসা করল, কিন্তু এখন নৌকা পাবা কই? আর পাওন গেলেও এই স্রোতের নৌকা চালাইব কিডা? তাছাড়া জলের পিশাচের ভয় তো রইছেই। জামাই বাবা জীবন গ্রামে ফিরতে পারছে কিনা সেই খবরটা তো মিলে নাই। কথাটা শুনে হরেন মাস্টারের সাথে ডাক্তার ও হরিহর এইবার একটু মৃদু দৃষ্টি বিনিময় করল। বড় চুপচাপ সেই চোখের চাহনি, কিন্তু তাতে মিশে রয়েছে হাজারো প্রশ্ন। হরেন মাস্টার আমতা আমতা করে ঘরের ভেতরে একবার উকি মেরে দেখে নিল। তারপর নিরুপম গোসাইয়ের আরও খানিকটা কাছে গিয়ে বলল, নৌকা আছে, এই ঘাটেই আছে। নৌকা আছে? কিন্তু কার নৌকা? এখন তো সব জেলে নৌকা থাকবার কথা না। যে কটা নৌকা থাহনের কথা, এই গ্রামে জেলেরা আরো গভীর নদীতে লইয়া গিয়াছে গো। বর্ষার সময় ওরা 2-3 দিন নদী জলেই থাকবো। তবে সেইটা অজয় নদী না, এখান থেকে আরো খানিক দূর যাইলে পরে আদি গঙ্গা পর্ব, ওইখানেই থাকবো তারা। কেউ ডাঙায় রঙর ফেললা, কেউ বা অল্প জলে। এখন তো নৌকা থাকবার কথা না, তাহলে আইলো কোত্থিকা? এইবার উত্তরটা ভেসে এলো হরিহরের কাছ থেকে। কমু গোসাই, কমু বইলাই তো এত তো সুইটা আইছি, কিন্তু বাড়ির কাউরে আর এইটা বলা যাবে না। শ্যামারে লইয়া হাসপাতাল জাতি হইব। অত আমতা আমতা করো কেন হরিহর? যা কওনের কইয়া দাও দিহি। হরেন মাস্টার বলল, বলতে পারছি না, একটাই ভয়। কাকাবাবু, আপনি সবটা শুনে না আবার আমার বাড়ি মাথায় করেন। এমনিতে সবাই চিন্তায় রয়েছে, তার মধ্যে যদি... আরে কও না মাস্টার, কি কইবা?
আপনার জামাই যেই নৌকা ওদের গ্রামের দিকে পাড়ি দিয়েছিল ওই নৌকাটা ফিরে এসেছে। ওই তো হরিহর কাকা নিজের চোখে দেখেছে, সেই তো আমায় খবর দিল। আমরা ওইদিকে যাচ্ছিলাম যাতে বিষয়টা অনুসন্ধান করতে পারি। কথাটা শুনে গোসাই খানিক থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর তাদের দিকে তাকিয়ে বলল, জানি নে জামাই বা বিনয়ের কি হইল, তাদের নদীর জলে খাইলো নাকি জল পিশাচ জানি নে। যদি তারা বাইসা থাকতো তাহলে তো এইখানে আইতো, যদি অন্য কোথাও ভাইসা চইলা যায় তাহলে পরাণটা রক্ষা পাইব, আর যদি পিশাচ লইয়া যায় তাহলে। কথাটা বলে থরথরিয়ে ভয়ে কেঁপে উঠল গোসাই। তারপর চোয়াল শক্ত করে বলল, যাই হবে হোক, এখন কাউরে কিছু কম যাইব না, মাইয়াডারে বাস্তি হইব। জামাই কইছিল যে কটা দিন পরাইসা মাইয়াটারে ফিরাই লইয়া যাইব, ওদের গ্রামের হাসপাতাল রইছে, কিন্তু তার আগেই তো। হ গোসাই, শ্যামারে আমাদের মিলাই বাঁচাতে হইব। আমি নৌকা চালাইতে জানি, আমি লইয়া যামু। ধাইমারে আপনার স্ত্রীর লগে আজকে রাতটুকু থাকতে দেন গোসাই। আমরা এই 3 জন মিলা শ্যামারে লইয়া যামু, ওর কোনো ক্ষতি হতে দিব না, পরাণ থাকতে কিছু হতে দিব না। গোসাই কাকা, ওরা বেঁচে আছে নাকি মারা গিয়েছে সেটা এখানে বসে বলা কঠিন। তবে হ্যাঁ, যদি সদরে পৌঁছাতে নাও পারি তাহলে পাশের গ্রাম অবধি অন্তত পৌঁছতে পারলে জামাইয়ের খোঁজও নেওয়া হবে, আর হাসপাতালেও ভর্তি করা হবে। এখন তো সেখানেও সরকারি হাসপাতাল, রাতেও এমার্জেন্সি ওয়ার্ড খোলা রয়েছে বলেই আমার বিশ্বাস। মাস্টার এবং হরিহরের কথা শুনে বাকি সকলেই সম্মতি জানালো। নিরুপম গোসাই আর ডাক্তার শ্যামাকে ভেতরে আনতে এবং ধাইমাকে রাতটুকু থাকার জন্য অনুরোধ জানাতে গেল। এদিকে হরিহর আর হরেন মাস্টার এগিয়ে গেল নদীর দিকে। পরাণের প্যান্ট হাঁটু অবধি তুলে কাদা জল পেরিয়ে যখন তারা নদীর পাড়ে পৌঁছল, দেখতে পেল পাল্টানো নৌকায় অজয় নদীর জল এসে বারবার আঘাত করে যাচ্ছে। একটু একটু করে নদীর পাড়ের পলিমাটি বৃষ্টির জলে গলে নদীতে ভেসে উঠতে শুরু করেছে। এইবার নদীর পাড় ভাঙতে লাগলে যে কোনো মুহূর্তে ওই নৌকা আরও জলের ভেতরে চলে যাবে, কারণ সেটা কোথাও বাধা নেই। তারা দুজনেই অতি সাবধানে চারিদিকে এগিয়ে গিয়ে নৌকাটাকে খাড়া করে সোজা করার চেষ্টা করতে লাগলো। নৌকাটা আকারে যাত্রীবাহী নৌকার থেকে ছোট হলে কি হবে, বেশ ভারী। একবার আশেপাশে ভালোভাবে চেয়ে নিয়ে দেখল তারা, না, কেউ কোথাও নেই। জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর বিশেষ কিছুই শোনা যাচ্ছে না। মনটা আরও একবার আশঙ্কায় ভরে উঠল। নৌকার মানুষগুলো তাহলে গেল কোথায়? না, এই মুহূর্তে সেসব ভাবার মতো আর সময় নেই। একটা মানুষের প্রাণ সংকটে রয়েছে। কলকাতা থেকে বীরপুর গ্রামে বদলি হয়ে আসা স্তব গোসাইদের পরিবারের সাথে হরেন মাস্টারের বেশ গভীর একটা সখ্যতা গড়ে উঠেছিল। শ্যামাকে সে নিজের দিদি বলেই মনে করত। সুদূর কলকাতা শহরের থেকে এই অজপাড়া গায়ে চাকরি নিয়ে টিকে থাকা কি মুখের কথা? এই গ্রামেই স্কুলের হেডমাস্টারের ছোট্ট ঘরটায় এক প্রান্তে একটি ঘরে থাকার ঠাঁই হয়েছে তার। মাঝে মাঝেই গোসাইদের বাড়ি থেকে এটা সেটা তার জন্য আসতেই থাকে। কখনো সুস্বাদু লাউয়ের ঘন্ট, কখনো বা মোচা, কিংবা নিদেন পক্ষে এঁচড়ের ডালনা। বড় ভালো এই পরিবারটি, গ্রামের সকলের বড় প্রিয়। নৌকাটা দুদিক থেকে টেনে ধরল তারা, আর ঠিক তখনই নদীর জলের ভেতর গভীর বুদবুদে সৃষ্টি হলো। বাতাসে মিশে যেতে লাগলো এক অদ্ভুত আঁশটে গন্ধ। একটা অদ্ভুত প্রাণী শুধু পা দুটো জলের ওপর ফুটে উঠল। পায়ের পাতাগুলো বড় অদ্ভুত, সেগুলো একে অপরের সাথে পাতলা চামড়া দিয়ে যুক্ত। তবে সেসব দেখার মতো বিশেষ সময় তাদের কাছে মোটেও নেই। খানিকক্ষণের চেষ্টায় নৌকাকে সোজা করতে পারল তারা। নৌকার পাটাতনে বেশ খানিকটা জল জমে রয়েছে। ওদিকে শ্যামাকে নিয়ে আসার সময়ও হয়ে গেল বলে। খানিকক্ষণ কি যেন ভেবে নিয়ে হরেন মাস্টার হরিহরকে তার পরনের জামা খুলতে বলল। সে নিজেও খুলল।
এরপর সেই জামা জমা জলে চুবিয়ে স্পঞ্জের মতো জল নিংড়ে নিয়ে নদীতে ফেলতে লাগলো তারা। এইভাবে আরও বেশ খানিকটা সময় কেটে গেল। ওদিকে প্রাণীটা সাঁতার কাটতে কাটতে নদীর প্রায় পার পর্যন্ত চলে এসেছে। একটা অদ্ভুত মুখ জলের ওপর হুশ করে ভেসে উঠল। তার দুটো জ্বলতে থাকা সাদা চোখের মণি তাদের দিকে স্থির দৃষ্টি মেলে তাকিয়ে রইল। তার নাকের জায়গাটা ফাঁকা। বিরাট হা হয়ে থাকা মুখের ভেতরে সারি সারি করাতের মতো তীক্ষ্ণ দাঁত। বেশ খানিকক্ষণের চেষ্টায় নৌকাটা ভালো অবস্থায় এলে হরেন মাস্টার হরিহরকে উদ্দেশ্য করে বলে উঠল, ওদের নিয়ে এসো, আর সাথে আমার আর তোমার জন্য দুটো শুকনো জামাও সাথে করে আনবে। হরিহর মাথা নাড়িয়ে গোসাইদের বাড়ির দিকে এগিয়ে গেলে হরেন মাস্টার নৌকার সাথে লাগানো কাছিতে টান দিয়ে নৌকাটাকে জলের ওপর ভাসালো এবং দড়ির কাছির একটা দিক ডাঙার একটা গাছের সাথে শক্ত করে বেঁধে দিয়ে নৌকায় উঠে বসলো। প্যান্টের পকেট থেকে টর্চটা বার করে জ্বালালো, আর তারপরে চমকে উঠল। নৌকার এদিকে ওদিকে চাপ চাপ রক্ত জমে রয়েছে। পাটাতন জুড়ে পড়ে রয়েছে সাদা ছাই। ব্যাপারটা ঠিক কি বোঝার আগেই হঠাৎ নিচ থেকে একটা প্রবল ধাক্কায় গোটা নৌকাটা একবার সজোরে তুলে উঠল। সে পাটাতনে পড়ে যেতে যেতেও নিজেকে সামলে নিল। প্রাণীটা ততক্ষণে নৌকার ঠিক নিচে ভেসে চলে এসেছে। বাতাসে নাক টেনে কি যেন একটা অদ্ভুত আঁশটে গন্ধ পেল হরেন মাস্টার। পকেটের ভেতরে খচখচ করছে কাগজে মোড়ানো সেই তামাক। সেটা বাইরে বার করে নাকের কাছে নিয়ে একবার শুকে নিল সে। না, বাতাসে ভেসে থাকা গন্ধটা তো মোটেই তামাকের নয়। বেশ দ্বন্দ্বে পড়ে গেল হারান মাস্টার। একা থাকতে বেশ ভয়ও করছে। ভাবলো নৌকা থেকে নেমে নিচে গিয়ে পাড়ে দাঁড়াবে কিনা। জলের ওপর পা রাখতেই হঠাৎ কেউ যেন তার পা ধরে প্রবল বেগে হ্যাঁচকা একটা টান মারল এবং টাল সামলাতে না পেরে মাস্টার জলের উপর ছপাং করে পড়ল। একটু ডোবা জলে নামতেই সে টর্চটা আবারও জলের দিকে ফেলল। না, কেউ কোথাও নেই। তাহলে কি স্রোতের টানে সে জলে পড়ে গিয়েছিল? একটা আঁশযুক্ত হাত আবারও জলের নিচ থেকে তার পায়ের দিকে হাত দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই একটা আওয়াজ ভেসে এলো। মাস্টার, আমরা আয়া পড়েছি, চলেন, আর দেরি কইরা কাম নাই। হরেন দেখতে পেল ডাক্তার আর হরিহর শ্যামাকে দুদিক থেকে পাঁজা কোলে করে নৌকার দিকেই নিয়ে আসছে। পেছনে পেছনে তাদের অনুসরণ করেছে গোসাই কাকা। প্রাণীটাও তাদের দেখতে পেয়েছে। তাদের দেখে তার মুখ ফুটে উঠল এক রহস্যময় হাসিতে। ধীরে ধীরে আবারও জলের তলায় ডুব দিল সে। অজয় নদীর একদম তলদেশে বালি চাপা মৃত শরীরটা একবার নড়ে উঠল। তার চোখের কালো গর্ত দিয়ে একটা ছোট্ট মাছ জলের ওই প্রান্তে খানিক আগেই সাঁতার কেটে চলে গেল। শরীরটার কাঁধের কাছ থেকে হাতটা ঝুলছে। দেখে মনে হচ্ছে কেউ যেন ধারালো কিছু দিয়ে তার কাঁধ থেকে মাংস কেটে নিয়েছে। মাথাটা মাঝখান থেকে দুই ভাগ করা। সেখান থেকে বেরিয়ে এসেছে সাদা ঘিলু। জলের ওপর দাঁড় বাইতে থাকা নৌকার ছলাৎ ছলাৎ শব্দটা কানে যেতেই সেই মৃত শরীরে হঠাৎ করেই যেন প্রাণ সঞ্চার হলো। ভাসতে থাকা শরীরটা ধীরে ধীরে জলের মধ্যে খাড়া হয়ে দাঁড়ালো, আর কানে ভেসে আসছে এক মহিলার বুক ফাটা কান্নার আওয়াজ। নারী কণ্ঠটা তার ভীষণ চেনা। ওই নৌকায় যারা রয়েছে তারা যে বড়ই আপন। মাঝরাতে এই অদ্ভুত প্রাণীটা নৌকা উল্টে যাওয়ার পর তাকে নদীর তলায় টেনে নিয়ে গিয়েছিল। তার ধারালো নখে তার মাথা দুই ভাগে বিভক্ত হয়ে নারকেলের খোলার মতো ফাটিয়ে দিয়েছে সে। চোখ দুটো উপড়ে ফেলেছে। তবে মৃত্যুর পর এই মুহূর্তে সে যেন তার শরীর জুড়ে এক অদ্ভুত শক্তি অনুভব করছে। আর কোনো ব্যথা বেদনা যন্ত্রণা সে অনুভব করতে পারছে না। শরীরটা যেন পাখির পালকের মতো হালকা লাগছে সাগিরিয়া গ্রামের মৃত ভূতপূর্ব গ্রাম প্রধান গোবিন্দ মল্লিকের। নদীর স্রোতের সাথে পাল্লা দিয়ে নৌকার দাঁড় টেনে চলেছে হরিহর। নৌকার ছাউনিতে নিরুপম গোসাই শ্যামার মাথাটা কোলে করে নিয়ে বসে রয়েছে। মাঝে মাঝেই যন্ত্রণায় কুঁকিয়ে উঠছে সে। মাথায় হাত বুলিয়ে গোসাই বলে উঠল,
মারে আর একটুখানি, তারপর হাসপাতাল আইসা পড়ব। একটু সহ্য কইরা ল মা। যন্ত্রণাক্লিষ্ট গলায় শ্যামা বলে উঠল, আমারে লিয়ে আমি ডরাইনে, ডরাই পেটের টারে লইয়া আর স্বামী টারে লইয়া। কেন জানি না মনটা বড় কু ডাকতেছে। ও কি গ্রামে ফিরতে পেরেছে? কথাটা শুনে একবার ঢোক গিলল গোসাই। তারপর শ্যামার মাথায় হাত বুলিয়ে বলল, হ পারছে রে, পারছে। তুই ওই সব লইয়া বেশি চিন্তা করিস নে, সব ঠিক হইয়া যাইব। নৌকার পাটাতনের পাশাপাশি বসেছিল হরেন মাস্টার আর ডাক্তার। জলের দিকে চেয়ে হরেন বলে উঠল, ভাগ্য ভালো বৃষ্টিটা কমে গেছে। যদিও স্রোত আপাতত অনুকূলে, তবুও নদীর গতি প্রকৃতি তো আর বলা যায় না। এখন ভালোই ভালোই শ্যামা দিদিকে হাসপাতালে ভর্তি করে দিলেই হয়। শুধু কি নদীর জল, ভয় যে আরো আছে মাস্টার। জল পিশাস্ত্রে ভুলি যাইতাছ কেন? রাইতের বেলা পোয়াতি মাইয়ারে লইয়া নদীর পথে যাইতাছি, কখন যে কি হয় কখন যায় না। খানিক আগে তার যে অভিজ্ঞতা হয়ে গিয়েছে তাতে মাস্টার আগের মতো ডাক্তারের কথার কোনো প্রতিবাদ করতে পারল না। নৌকাটা তখন মাঝ নদীতে। অজয় নদীর জল কুলকুল করে বয়ে চলেছে। ঢেউয়ের দোলায় নৌকাটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে। হঠাৎ জলের উপর একটা শরীর ভেসে উঠল। তার সারা গা মাছের আঁশে ঢাকা, সাদা ফ্যাট ফ্যাটে দুই চোখের দৃষ্টি নৌকার দিকে স্থির। ধীরে ধীরে নিঃশব্দে নৌকার ঠিক পেছনে উঠে বসল সে। চারদিকে পরিবেশটা বেশ থমথমে। ছাউনির ভেতরে গোসাইয়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা শ্যামা কখন যেন ব্যথায় গোঙাতে গোঙাতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ নাকে একটা বিজাতীয় গন্ধ লাগতেই তার ঘুমটা ভেঙে গেল। সে দেখতে পেল অদ্ভুত দর্শন একটা জীব দুই হাত পায়ে ভর দিয়ে ধীরে ধীরে শ্যামার দিকে এগিয়ে আসছে। তার সারা শরীর আঁশে ঢাকা, বিরাট হা হয়ে থাকা মুখের ভেতরে থাকা সারি সারি দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে লম্বা টকটকে লাল জীবটা। শ্যামার চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়ে উঠল। অদূরেই দেখা যাচ্ছে ডাঙা। ওটাই যে সাগিরা গ্রাম। এখান থেকে জলপথে সোজা চলে গেলে পড়বে শহরের ঘাট। শ্যামা অস্ফুট আর্তনাদ করে উঠল, জল পিশাচ ওই ওই যে আইয়া পড়ছে, এইবার কারো নিস্তার নাই। অদ্ভুত সেই প্রাণীটা নিঃশব্দে একবার হেসে উঠল। তার সাদা দাঁতগুলো অন্ধকারের মধ্যেও যেন চকচক করে উঠল। শ্যামার আর্তনাদ শুনে সকলে পেছন ফিরে তাকালো। আশে ঢাকা প্রাণীটাকে দেখে সকলেই সভয়ে শ্যামার দিকে এগিয়ে এলো, যাতে সে তার কোনো ক্ষতি না করতে পারে। প্রাণীটা হো হো করে একবার হেসে উঠতেই তার হাসি নদীর দুই কূলে প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে গেল। সে শ্যামার দিকে চেয়ে বলল, কইছিলাম তোমার স্বামীটারে, কর্তা কামটা আপনি ভালো করলেন না, কিন্তু শোনে নাই। ওরে মাইরা জলের তলায় লইয়া গেছি, এখন তোদের পালা। প্রথমে শ্যামারে শেষ কইরা পেটের টারে লইয়া যামু, আর তারপর তোদের সকলকে এক এক কইরা মাইরা ফালাম। সে আরো খানিকটা এগিয়ে আসার পর হঠাৎ জলের মধ্যে তীব্র আলোড়নের সৃষ্টি হলো। নদীর মাঝে হঠাৎ করেই ঘূর্ণাবর্তের সৃষ্টি হলো। প্রকৃতি এমন পরিবর্তন তাদের কাছে রীতিমতো অপ্রত্যাশিত। জলের ভেতর থেকে কার যেন তীক্ষ্ণ হুঙ্কার ভেসে আসছে। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই ঘূর্ণিপাক থেকে জলের মধ্যে একটা শরীর ভেসে উঠল, একটা আধ খাওয়া মৃতদেহ শরীর। তবে সেটি সকলের পরিচিত। শরীরটা নৌকায় পা রেখে তীক্ষ্ণ হুঙ্কার ছেলে বলে উঠল, আর কত সোনার প্রাণ লইবি তুই? আমি থাইকে কারো কোনো ক্ষতি হতে দিব না। আর ঘুরে দাঁড়ালো সে। প্রচণ্ড একটা হুঙ্কার ছেড়ে সে এগিয়ে গেল গোবিন্দ মল্লিকের দিকে। তার মাথাটা একদিকে কাত হয়ে রয়েছে, মাথার মাঝখান থেকে বেরিয়ে আসছে ঘিলু। একটা হাত কাঁধ থেকে ঝুলছে। গোবিন্দ চিৎকার করে বলে উঠল, হরিহর,
তুই না ওটারে ঘাটের কাছে লইয়া যা, হাসপাতালে গিয়া কইবি যে শ্যামা আমার স্ত্রী। তবে আমি তো আর যাইতে পারুম না রে, আমার আর কোথাও যাওয়ার উপায়ও নাই। ছলছলে চোখে শ্যামা তার দিকে তাকিয়ে রইল। শ্যামার ফুলে থাকা পেটটার দিকে চেয়ে গোবিন্দ বলে উঠল, ওরে ভালো ভাইবে মানুষ করিস শ্যামা, ওরে কইবি মরণের পরেও কর্তব্য শেষ হয় না, ওর যখন বিপদ আইব আমি ওরে বাঁচাবো। এই বলে প্রবল এক কান ফাটানো চিৎকার করে গোবিন্দ তার উপর ঝাঁপিয়ে পড়ল। সে তার গলাটা শূন্যে তুলে ধরে তার একটা হাতের ধারালো নখ দিয়ে তার গলাটাকে এক হ্যাঁচকা টানে থর থেকে মুন্ডু আলাদা করে দিল। মুন্ডুটা জলে পড়তেই বাকি শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে পাটাতনে লুটিয়ে পড়ল। ডাঙায় এসে পড়েছে, এই যে মাটি দেখা যাচ্ছে। ধীরে ধীরে গোবিন্দ জল পিশাচের শরীরটাকে পাঁজা কোলে করে তুলে নিল। তার মণিহীন চোখ দুটি কোটর থেকে টপ টপ করে জল পড়ছে। সেটা কান্নার নাকি নদীর জল বলা কঠিন। তারপরই ঝপাং করে একটা শব্দ। ধীরে ধীরে দুটো শরীর আবারও নদীর জলে তলিয়ে গেল। দীর্ঘ 8 বছর পর মা, আমি বন্ধুদের সাথে নাইতে চাই, তুমি আর না করো না, আমার কিচ্ছুটি হবে না, দেখো। ছোট্ট কিশোরী বালিকার নিষ্পাপ মুখের দিকে চেয়ে শ্যামা সাদা শাড়ির আঁচলটা মুখে চাপা দিয়ে প্রাণপণে যেন নিজের কান্নাটা চাপতে চাইল। তারপর তার দিকে ফিরে বলল, তোর বাপ থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবো না রাধা। ওই রাইতে তোর বাবা না থাকলে তোর আর জন্ম হইতো না রে রাধা। সে যে মরণের পরেও তার কর্তব্য কইরা গেছে। যা, তুই যা, গঙ্গার জলে নাইয়া আইকা। সাঁঝবেলায় আর কোনো ভয় নাই। ও আছে না, ও আছে, আমি জানি ও আজও আছে। অজয় নদীর জলও যেন শ্যামার সেই কথা শুনে ডুকরে কেঁদে উঠল। জলের ওপর ভেসে উঠল একটা দেহ। সে আকাশ পানে চেয়ে নিঃশব্দে বলে উঠল, মরণের পর কর্তব্য শেষ হয় না যে, আমি আছি। আমার যে মুক্তি নাই, মুক্তি নাই, কোনো হালেই মুক্তি নাই। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক আর্য রায়ের কলমে বাদা বনের আতঙ্ক। তাহলে কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদম। আজকের গল্প পাঠে আমি কৌশিক, এছাড়াও অন্যান্য চরিত্রে কৃষ্ণেন্দু, অনির্বাণ, বুবাই, সৌরভ, রূপম, শৈথালি এবং কৌশিক, প্রচ্ছদে পিয়ালি এবং আবহতে ইয়ন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।